2 লিটার তেল যে মোটরসাইকেল নেয়, সে তো পাঠাও আছে না অনেক, জি তাদের তো 2 কিলোমিটার 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে তেল নেওয়ার পরে ফুরে গেলে আবার সে লাইন দিচ্ছে। সে একবারে ধরেন ট্যাঙ্কি দিলে অসুবিধা কি হতো, সে ফুরাইলে আবার আসতো। ইরান কিন্তু মুসলিম দেশগুলোকে আক্রমণ করে নাই, তারা আক্রমণ করেছে আমেরিকান ঘাঁটিকে, জি এটাও বুঝতে হবে। আর এটা তো অবশ্যই আশার আলো। ট্রাম্পও কিন্তু টের পেয়েছে, বুঝতে পেরেছে যে সে যত সহজ মনে করেছিল অত সহজ না, আসলে এটা অনেক কঠিন ব্যাপার। 30টা দলের ভিতরে অর্ধেক দলের চাইতে আমার পরিবারের সদস্য ভোটার সংখ্যা বেশি, কিন্তু রাজপথেও থাকবেন আবার সংসদেও থাকবেন, তাহলে সংসদ অচল অবস্থা করলে তো দেশ ঠিক মতো চলবে না। সবাই অভ্যুত্থানের শক্তি, সংসদ যদি না বসে তো জুলাই সনদ তো পাশ করবে কিভাবে? সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাই টিভির নিয়মিত আয়োজন 50 মিনিটসে। দর্শক, আপনারা যে যেখানে আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সঙ্গে জানাচ্ছি আপনাদের প্রত্যেকের জন্য আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আজকে আমরা দর্শক আলোচনা করব গুজব ও বাস্তবতা। দর্শক, আমরা গুজবের রাজ্যে বসবাস করি। এখন সামাজিক মাধ্যমে নানান ধরনের গুজব প্রতিফলিত হয় এবং সেগুলো পরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে সংক্রামক ব্যাধির মতো, এবং সেখানে গণমাধ্যমে একটি বড় ভূমিকা রয়েছে সেটি গুজব নাকি সত্য সেটি প্রমাণ করার জন্য বা সেটি মানুষের কাছে তুলে ধরার জন্য। আর এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আমি ডান দিক থেকে পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে রয়েছেন এম এ আজিজ ভাই, তিনি সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক নেতাও আমাদের। আর আমার বাম পাশে রয়েছেন কাজী রওনক হোসেন, তিনিও সিনিয়র সাংবাদিক এবং প্রেস ক্লাবের তিনি সহসভাপতি ছিলেন সাম্প্রতিক সময়ে। তো আজিজ ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে গুজবের কথা কেন নিয়ে আসছে আজকে, মানে গত কয়েকদিন ধরে দেশে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, একটি আগ্রাসন চলছে, এবং সেই যুদ্ধের প্রভাবে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট হতে পারে, এটি একটি গুজব বা নাকি বাস্তবতা। এজন্য মানুষ কি করছে, হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে এবং একসঙ্গে গিয়ে অনেক তেল নেওয়ার চেষ্টা করছে, এবং গতকাল দেখেছেন যে সরকার একটি সিদ্ধান্ত দিয়েছে। এই যে গুজবের প্রবণতা আমাদের মধ্যে, এটি কেন আসলে? দেখেন, এটা মেইনলি সোশ্যাল মিডিয়ার থেকে উৎপত্তি হয়। এখন সোশ্যাল মিডিয়াতে 70% হলো ফেক, মিথ্যা কথা, আর 30%-এর মতো কিছু বেসিস থাকে। কিন্তু আমাদের দেশে তো ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা নাই, কোনটা গুজব। আর এত এত সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ সবাই লিখে, এটা তো চেক করাও সম্ভব না। এই জন্যে ধরেন, আপনাকে যদি মেইন স্ট্রিম মিডিয়াতে কোনো সংবাদ আসে, তখন কিন্তু মানুষ ওই সোশ্যাল মিডিয়াটাকে বিশ্বাসে নেয় না। ধরেন বড় একটা পত্রিকা ছাপা হলো, তখন ওটাকে কিন্তু বিশ্বাস করে। আমাদের দেশে দেখেন, ইউটিউব, তারপরে আপনার ফেসবুক, এদের কোনো অফিস নাই, তাদের সাথে কোনো নেগোসিয়েশনও নাই, কারণ তাদের জন্য আমাদের দেশের মার্কেট কিন্তু ছোট। কিন্তু শেখ হাসিনার আমলে এখানে একটা উদ্যোগ হয়েছিল যে তাদের সাথে একটা নেগোশিয়েট করা, তারা ফ্যাক্ট চেক করে এই কোন কোন জিনিস যাতে বাংলাদেশের মাস মিডিয়াতে না আসে সেটা চেষ্টা করা। কিন্তু সেই পর্যন্ত তাদের পক্ষ থেকে এটা আন্তরিকতা শো করা হয়েছিল, কিন্তু এটা আসে নাই। এখন ধরেন যেটা বললেন এখানে যে তেলের কথা, তেলে হচ্ছে কি, আমার কথা হচ্ছে যে একটা মোটরসাইকেলে বা গাড়িতে যে পরিমাণ তেল লাগে, তো আপনি এখন স্ল্যাব করে দিছে জি, যে 2 লিটার তেল মোটরসাইকেলে 2 লিটার, তাহলে তার 2 লিটার শেষ হলে তো সে আবার লাইন দিচ্ছে। হ্যাঁ, এখন গুজবটা কি, এটা একটা কাল্পনিক গুজব আছে। এই যে ইয়ে করে দিছে, আপনার সিলিং করে দিয়েছে। আমাদের দেশে যেটা হচ্ছে অনেস্টি অভাব মানুষের, তারা ভাবছে যে আমি যদি তেল না নেই তাহলে আমি তেল আবার আমাকে, সরকার বলছে মার্চ পর্যন্ত আমাদের তেল চলবে, তাহলে এই যে সিলিং করে দিল কেন? অর্থাৎ মার্চেও তো রিস্ক আছে, আবার তেল দামও বাড়ায় দিতে পারে। আরেকটা হচ্ছে যে যারা পেট্রোল পাম্প, তারা আবার স্টক করে দিতে পারে, তেল নাও পেতে পারি, কারণ হরমুজ চ্যানেল তো বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে তো তেল আসছে না। কাতার আপনার অলরেডি যে সিলিন্ডার, যে গ্যাস উৎপাদন বন্ধ গ্যাস, করে দিয়েছে। এটা বন্ধ করে দিছে। তো সুতরাং যদি যুদ্ধ যদি চলতে
স্থায়ী হয়, অনেক দিন যায়, তাহলে কিন্তু আমাদের জন্য তো সংকট আছে। এখন সরকার তো ব্যবস্থা নিতে হবে। ধরেন ভারত ইতিমধ্যে রাশিয়ার থেকে তেল আনতেছে, তারা অনুমোদন পেয়ে গেছে। আমরা তো করিত কর্মা ফরেন মিনিস্টার আনলাম, কেন নিলাম ফরেন মিনিস্টারকে? বিএনপির এত নেতা, তাদের অভাব, তাহলে উনি মালয়েশিয়া থেকে এনে দিক, রাশিয়া থেকে এনে দিক, অথবা ভায়া চীন। এখন তো ভারতও আমাদের সাথে সম্পর্ক করতেছে, ভারতের মাধ্যমে রাশিয়ার থেকে এনে দিক। আমাদের তো কিছু গোয়েন স্টক করুক, নাহলে তো আমরা যদি যুদ্ধ, কিন্তু যতটাই বলেন ইরাক যেভাবে স্টার্ট করেছে, তাতে যুদ্ধ কিন্তু ওরা কিন্তু সর্ব জায়গায় করছে না, ওরা ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। ইতিমধ্যে আপনারা খেয়াল করেন যে চীন কিন্তু অলরেডি বলেছে সহযোগিতা করবে, উত্তর কোরিয়া তার আণবিক বোমা ফাটাবে হুকুম দিলেই বলছে। রাশিয়াও তাদেরকে কৌশলগত সহযোগিতা দিচ্ছে ইরাককে। চীনও দিচ্ছে, আমি তো গতকালকেও দেখলাম, আপনিও ও দেখেছেন। তো চীনকে কারিগরি সহযোগিতা যেটি কৌশলগত সহযোগিতা দিচ্ছে, কিন্তু চীন ওপেন বলেছে শেষ পর্যন্ত তারা সহযোগিতা দিবে। এখন হলো প্রকাশ্যে নামা, কারণ মুসলিম বিশ্বগুলো 25টা দেশে ঘাঁটি আছে, ঘাঁটিতে তো ইরাক মেরে দিছে। তারা কাতারে ছিল আপনার রাডার, আমেরিকান রাডার, সেই রাডার $1.1 বিলিয়ন দিয়ে তৈরি করছিল, আর রাডার ধ্বংস করে দিছে। আগে যেমন ইরাক থেকে কোনো ক্ষেপণাস্ত্র ছাড়লেই তার গতিবিধি সব লক্ষ্য করতে পারতো, এখন কিন্তু অন্ধকারে পড়ে গেছে। এখন রাডারে কাজ হচ্ছে না, রাডার কাজ করতে হবে, কিন্তু রাডার $1.1 বিলিয়ন মূল কথা না, কথা হচ্ছে রাডার স্থাপন করা তো কঠিন। তাহলে তো ইরাক আবার যায় বোম মারি, ইরান, হ্যাঁ, ইরান তো আবার বোম মারি দিবে। আবার ট্রাম্পও কিন্তু সমস্যায় পড়েছে। আপনি দেখেন একবার আলোচনার দিছে, বলছে আলোচনা করবে, আবার পিছিয়ে গেছে। তারা কংগ্রেসে ভোট করছে, 3 ভোটে সে জিতে গেছে, এখন সে মহারাজা হয়ে গেছে। কিন্তু ইরাকে দুটা দাবি, একটা হলো ইরানে রিজম চেঞ্জ করতে চায়, আর হলো ওই দেশে পারমাণবিক অস্ত্র না করতে পারে পারমাণবিক। কিন্তু ইসরায়েল এবং মার্কিনের গোয়েন্দা তথ্য অনুযায়ী তো ওখানে পারমাণবিক অস্ত্র নাই তো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মার্কিন অপ্রতিরোধ্য পরাশক্তি হয়ে গেছে, ট্রাম্পের বেলা তো আরও, আপনারা দেখেন নরিয়াগেকে তুলে নিয়ে আসছে, আপনার সাদ্দামকে বিনা দোষে মেরে ফেলছে, লিবিয়ার তেলের জন্য লিবিয়ার গাদ্দাফিকে মেরে ফেলছে, দেশ টুকরা। আবার দেখেন এই লাস্টে হলো মাদুরোকে নিয়ে এখনো আটকায় রাখছে, এখনো বিচার করতেছে, হয়তো তাকে ফাঁসি দিয়ে দিবে, এরকমই তো। তো এখন মূল সমস্যাটা হচ্ছে ইরাকে 51টা কিন্তু প্রদেশ এবং প্রায় 1,500-এর কাছাকাছি হলো শহর, এবং প্রত্যেকটা শহর হচ্ছে আপনার পাহাড়ের পাদদেশে, দুর্গম বলা যায়, দুর্গম এরিয়া। এখন ওইখানে যতক্ষণ পর্যন্ত পদাতিক বাহিনী না ঢুকতে পারবে, অর্থাৎ ঢুকতে পারবে না, কারণ অনেক ট্যাঙ্ক যাবে না, আর্টিলারি যাবে না, যেতে পারবে না। তো সুতরাং এখানে হচ্ছে কি, ওই উপর থেকে বোম্বিং করে অনেক মানুষজন মেরে ফেলছে। একবার তো স্কুলে প্রায় 150 শিশু মেরে ফেলছে। তো এটা তাদের যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তারাও হয়তো পারবে না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই যে আপনার ওই প্রণালীর যতক্ষণ, ওটা তো ইরানের জায়গা, এটা তো বন্ধ, হরমুজ প্রণালী, এটা তো ইরানের দখলে, এটা তো বন্ধ করে দিছে। তারপরে সিলিন্ডার গ্যাস, এটাও তো বন্ধ করে দিছে কাতার। তো এটা যদি দীর্ঘস্থায়ী হয়, যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা, তাহলে তো আমাদের এই তেলের ক্রাইসিস থাকবে। এবং এটাও তো মানুষ বোঝে। আপনারা যে বলছেন যে সবসময় যে হয় আপনার হুজুকে, তা না, কিন্তু এটা বাস্তবতাও আছে। কারণ আপনি দিলেন কেন, আপনার সিলিং করে দিলেন কেন? সিলিং করে দিয়ে আরো টেনশন বেড়ে গেছে। এখন 2 লিটার তেল যে মোটরসাইকেল নেয়, সে তো পাঠাও আছে না অনেক, তাদের তো 2 কিলোমিটার 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে তেল নেওয়ার পরে ফুরায় গেলে আবার সে লাইন দিচ্ছে। সে একবারে ধরেন ট্যাঙ্কি দিলে অসুবিধা কী হতো, সে ফুরাইলে আবার আসতো। হ্যাঁ, তাহলে কিন্তু এইরকম টেনশন হতো না।
তারপরেও মূল কথা হচ্ছে আমাদের দেশে তো ফ্যাক্ট চেকিংয়ের ব্যবস্থা নেই। তো সুতরাং মেইন স্ট্রিম মিডিয়া এটার দায়িত্ব পালন করা উচিত, যে যেটা হচ্ছে প্রত্যেক জায়গায় কিন্তু একটু আধটু করে ফ্যাক্ট চেকিং আছে, টেলিভিশনগুলোতেও আছে, বড় বড় টেলিভিশনগুলোতেও আপনার আছে। কাছে আসবো কাজী রৌনক ভাই। আসলে আজিজ ভাই যেটি বলেছেন, উনি আলোচনায় কিন্তু ওই মধ্যপ্রাচ্য যুদ্ধ এগুলো চলে এসেছে এবং আসবে। এখন এই আলোচনায় বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। একদিকে আমরা শুরু করেছি গুজব ও বাস্তবতা, তিনি এটিকে হুজুগও বলেছেন, আমরা হুজুগে বাঙালি বলে থাকি। এই যে গত কয়েকদিন ধরে তেলের যে ব্যাপারটি দেখেছেন, সেটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? এবং সেই সঙ্গে উনি যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার কথা বলেছেন। এই যেহেতু এই প্রসঙ্গটা এনেছেন, আজকে আপনি জানেন যে পেজেকশিয়ান তিনি একটি ভাষণ দিয়েছেন এবং বলেছেন যদি পার্শ্ববর্তী দেশগুলো তাকে আর না আক্রমণ করে তাহলে ইরান আর আক্রমণ করবে না। সেটিকে কি আপনি আশার আলো হিসেবে দেখছেন কিনা? আমি ওখান থেকে আসি। ওটা যেটা বলেছে যে যদি আক্রমণ না করে, ইরানের উপরে আক্রমণ না হয়, তাহলে ইরান আর আক্রমণ করবে না। আর ইরান কিন্তু মুসলিম দেশগুলোকে আক্রমণ করে নাই, তারা আক্রমণ করেছে আমেরিকান ঘাঁটিকে, এটাও বুঝতে হবে। আর এটা তো অবশ্যই আশার আলো। ট্রাম্পও কিন্তু টের পেয়েছে, বুঝতে পেরেছে যে সে যত সহজ মনে করেছিল অত সহজ না, আসলে এটা অনেক কঠিন ব্যাপার। এবার আসেন আমাদের এখানকার জ্বালানি তেলের ব্যাপারে। জ্বালানি তেলের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে সরকার মোটেই বুদ্ধিমত্তার পরিচয় দেয় নাই। আপনি আমাকে 2 লিটার তেল নেওয়ার পরে আবার একদিন পর বা আধাবেলা পর আবার তেল নিতে আমাকে মানে বাধ্য করছেন। সেটা না করে আপনি যদি আমাকে ট্যাঙ্কি ভরে দিতেন, এটা তো নিয়ে যে চোরাচালানি হবে না, এটা আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবেন। তো যদি এটা ট্যাঙ্কি ভরেই দিত, তাহলে অন্তত এই জিনিসটা হতো যে এই লোকটা যাকে ট্যাঙ্কি ভরে দিল, সেই লোকটা অন্তত 5-6 দিন বা 7 দিন আর পেট্রোল পাম্পে যেত না। কিন্তু সরকারের তরফ থেকে যেটি বলা হচ্ছে, আমি বিপিসির নোটিশটা গতকাল পড়েছি, তো তারা বলছে যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে মানুষ ঘরে নিয়ে তেল অবৈধভাবে মজুত করছে, মানে যে কোনোভাবে হোক ওখান থেকে ট্যাঙ্কি ফুল করে নিয়ে বাসায় গিয়ে সেটি আবার জারিকেনে রেখে আবার যাচ্ছে। তো এই যে এক ধরনের মজুত করার প্রবণতা তৈরি হয়েছে। মজুত করার প্রবণতা তো হয়ই, কিন্তু আসলে বাস্তবতা হলো যে যারা গাড়ি চালায় তারা জানে যে ট্যাঙ্কি ভরে মজুত করলেও কত দিন চলবে বা কয়দিন চলবে, এটা আসলে চলে না। কিন্তু এই সিলিংটা করাতেই মানুষের ভেতরে একটা ভয় ঢুকেছে। হ্যাঁ, তো ফলে এখানে ওরা যেটা চিন্তা করছে যে আরে বাবা কি জানি, তখন নানানভাবে চেষ্টা করছে যে 2 লিটারকে 4 লিটার করা যায় কী করে, এইভাবে মানে পাম্পের সাথে ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে। তো এটা কোনো দরকার ছিল না। আর যে কথা বলেছে গুজব, ওটাও কিন্তু একটা গুজব। কোথাও কি তারা ট্রাই করে দেখেছিল? কোথাও কি তারা ফ্যাক্ট ফাইন্ডিং করেছিল যে মানে ট্যাঙ্কি ভরে তেল নিয়ে জারিকেনে রেখে দিচ্ছে? তা তো দেখে নাই। আর যদি কেউ রেখেও দেয়, বিশেষ করে আমি বলি যে এই যারা পাঠাও বা এ ধরনের যারা, তারা কতটুকু রাখবে? কারণ তারা কিন্তু উচ্চবিত্তের লোক না। তো ফলে তারা চাইলেও কিন্তু 1 ড্রাম তেল নিতে পারবে না, তাদেরকে অল্প অল্প করে তেল নিয়েই চলতে হবে। তো এখানেও কিন্তু ওই ফ্যাক্ট চেক না করেই গুজবের সাথে এই ডিসিশনটা দেওয়া হয়েছে। এখানে তো লাভ নাই তো কোনো। আমার কথা হচ্ছে যে আপনি এটা দিয়ে কি করবেন? আপনি এই সিলিং দিয়ে কি করবেন? কারণ সিলিং দিয়ে যেটা হলো মানুষের ভোগান্তি বাড়ালেন। আজিজ ভাই একটু আগে আমাকে বলছিলেন যে উনি কোন চ্যানেলে দেখলো যে সকালবেলা সেহরি করে দাঁড়িয়েছে, 10টার সময়ও তেল পায় এখন নাই। আসলে বাস্তবতা সেটি, এখন বাস্তবতা হয়ে গেছে, পেট্রোল পাম্পে এরকম ভিড়, এটাই ভিড়টা হয়ে গেছে। এবং এটা কিন্তু মানে যদি আমি বলি, এটার জন্যে এই সরকারি বিবৃতিটা, এই সিলিংটা দায়ী। সেক্ষেত্রে আসলে সরকারের বিকল্প কি করণীয় ছিল? বিকল্প এখানে অন্য কিছু না, এখানে বিকল্প যেটা করণীয় ছিল তেল আমদানি। এখন ইন্ডিয়ার মাধ্যমে রাশিয়া থেকে তেল হোক, মালয়েশিয়া থেকে তেল হোক, যেখান থেকেই হোক, তেল আমদানিটা হলো সবচেয়ে জরুরি ছিল। সেটা না করে এই সিলিং দিয়ে তো লাভ নেই রে ভাই। সিলিং তো এটা তো মানে জ্বালানি মন্ত্রী তো বলছেই যে মার্চ পর্যন্ত থাকবে, এর বেশি আর থাকবে না।
তো মার্চের পরে তখন কি করবেন? যদি ইমিডিয়েটলি তেল আমদানির চেষ্টা না করা হয়, ভারত কিন্তু রাশিয়া থেকে তেল আনার অনুমতিও পেয়েছে এবং আনা শুরুও করেছে। তখন আমাদেরকেও তো সেই পথেই যেতে হবে। সেটা না গিয়ে এই সিলিং টিলিং দিয়ে কিচ্ছু হবে না রে ভাই। এখন আপনি যদি বলি যে না খাবারে তো খুব ক্রাইসিস হবে, আপনি আধবেলা করে খাবেন, আধপেটা করে খাবেন, এভাবে কি খাওয়া হয়? সেটা কিন্তু হবে না। সংযমের কথাও তো বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে সংযম করে চলতে হবে আমাদের। সংযম করে চলবে। যেটা দেদারসে তেল উড়াতো সেটা না হয় না উড়াক, কিন্তু যেটা নিত্য প্রয়োজনীয় একেবারেই না হলে নয়, সেই খরচটা তো করতেই হবে তেল। জি, তবে আজিজ ভাই আসলে সংযমের প্রশ্ন এসেছে। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে তার রুমের লাইট অর্ধেক করে দিয়েছেন, মন্ত্রীরা করেছেন এবং তারা দেশবাসীকেও আহ্বান জানিয়েছেন যে আপনারা একটু কম কম খরচ করুন বা সংযমী হন। এই যে সংযমের বার্তা রমজান মাস সরকারের একটি আহ্বান এবং এক্ষেত্রে জনগণের কি করা উচিত বা জনগণ কতটুকু সাড়া দিয়েছে? রমজানের মাসে রমজান মানেই তো সংযম। প্রধানমন্ত্রী ধরেন সংযমের আহ্বান জানিয়েছে, এটা ঠিকই আছে, কিন্তু মন্ত্রী কয়জন? 59 জন। 59 জন সংযম করলে তো দেশের ক্রাইসিস যাবে না। হ্যাঁ, জনগণ এটা ঠিক, অকারণের জন্য গাড়ি না চালায়, অকারণের জন্য তেল না পোড়ায়, এগুলো আমাদের তো যতই বলেন না কেন, মার্চ পর্যন্ত বলা হয়েছে সরকারের তেলে ক্রাইসিস হবে না। মার্চের পরে যদি যুদ্ধটা চলে, চলার সম্ভাবনা বেশি। যতক্ষণ ট্রাম্প না সারেন্ডার করবে ততক্ষণ, ট্রাম্প আপনি দেখেন ভিয়েতনামে 30 বছর ফাইট করছে, পাত্রাই গোটা আসছে না। এবং সেখানে পরাজিত হয়ে আসছে। জি, আফগানিস্তানে পরাজিত হয়ে আসছে না। এবারে ইরানে স্তরে স্তরে লিডারশিপ তৈরি করা আছে। কয়টাকে আপনার খামেনি, আলী খামেনিকে ধর্মীয় নেতা হত্যা করেছেন, তার ছেলে দায়িত্ব নিয়েছে, 3 জন মিলে। সে খামেনির চাইতেও সে যুদ্ধ পরিচালনার এক্সপার্ট। হ্যাঁ, তারপরে স্তর আছে, এইভাবে স্তরে স্তরে আপনি রিজিম চেঞ্জ করতে পারবেন না তো। এক, দুই হলো ধরেন 2000 ফিট উঁচু উঁচু পাহাড় আছে, উঁচু আছে, ওখান দিয়ে তো আপনি ভিতরেও ঢুকতে পারবেন না। আপনি বোম মারে আপনি মানুষ মারতে পারবেন, তারা তো মৃত্যুর জন্য রেডি। আগে তো ওই দেশ, তো আমি ওই দেশে গেছি, তো শিয়া অধ্যুষিত দেশ, শিয়া হলো মেজর। হ্যাঁ, কিন্তু সুন্নিও আছে, সুন্নি 2টা আছে। আগের রাজার ছেলে আছে লন্ডনে, সে আবার হুমকি দিচ্ছে, তার কোনো সাপোর্ট নাই। কারণ যখন এই যে বোম মেরে শিশু হত্যা করেছে, এখন সব গ্রুপে এক হয়ে গেছে, শিয়া সুন্নি প্রকারভেদ নাই। সব আগে দেশ বাঁচাও, আগে ভূখণ্ড বাঁচাও, জনগণ বাঁচাও, সব এক হয়ে গেছে। কি করবে? মানুষ মারে তো ওরা তো মরার জন্য প্রস্তুত, কিন্তু ওরা ভূখণ্ড আমেরিকার মতো, আমেরিকা নরিগার মতো তুলে নিয়ে যাবে, মাদুরের মতো তুলে নিয়ে যাবে, সেটা হতে দেবে। মারো, এখানে মারো, তারা ছাড়বে না। সুতরাং এই জন্যই আমি বলছি, এই যে ট্যাকটিস, এই যে দেখেন ওরা, ওদের এটা ঠিক, ইসরায়েল বলেন আর যুক্তরাষ্ট্র বলেন, যদি একক দেশের শক্তিও তাদের নেই, অস্ত্রের শক্তি যদি বলেন, দূরপাল্লা বলেন, যা বলেন, নাই। কিন্তু ওদের আল্লাহ প্রদত্ত যে ভূখণ্ড দিছে, এবং যখন তারা মরতে প্রস্তুত, তখন ওই জায়গা দখল করা সম্ভব না, রিজিম চেঞ্জ করা সম্ভব না। আর পারমাণবিক বোমা তো নাই, টুকটাক সবাই আছে, আমাদের দেশেও কিন্তু আছে। কারণ আমাদের দেশে যখন অপারেশন করে, আপনাদের হার্ট অপারেশন করে, অনেক যন্ত্রপাতি লাগায় রাখে না, ওখানের ভিতরে কিন্তু ইয়ে আছে, কি থাকে? হ্যাঁ Radiation থাকে তো, হ্যাঁ। রেডিয়েশন মাপার জন্য থাকে। এটা লাগবেই, হয়তো আপনার তেহরানের এটা আছে, এটা আছে। এখন তারা ধরেন, উদাহরণটা একটাই, সাদ্দামকে বলা হলো তার ভূগর্ভে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, শেষ পর্যন্ত কিছুই পেল না, তাকে জোর করে ধরে ফাঁসি দিয়ে দিল। কিন্তু দেশটাই তো ধ্বংস হয়ে গেল। দেশটা তো ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই জন্য ইরান ধরেন এই রিজিম যদি চেঞ্জ ঠিকই করতে পারে, তাহলে কিন্তু ওই দেশও কিন্তু টুকরা টুকরো হয়ে যাবে, ভেঙে যাবে। সুতরাং ওরা ডু আর ডাই, ওরা ছাড়ছে না। সুতরাং এই যুদ্ধ তো লিঙ্গার করবে, আমার ধারণা বাড়বে। মার্চের ভিতরে সমাধান হচ্ছে না, আরও সময় নেবে, যতক্ষণ পর্যন্ত ট্রাম্প আপনার ওই হাত না গোটায়। হাত গোটায়, ওর তো অনেক খরচ হচ্ছে, অনেক যুদ্ধ চালাতে হচ্ছে না, অস্ত্র দিতে হচ্ছে, ইসরায়েলকে দিতে হচ্ছে, খরচ হচ্ছে। এখন বিশ্বে পরাশক্তি ধরেন রাশিয়া আছে, চীন আছে, আর উত্তর কোরিয়ার একজন তো আছেই, বোম নিয়ে আসে। ও চায়না যদি টুক করে দেয়, আমি চুপ করে আসি, তুই মারে দে একটা, দিব আমেরিকার উপরে ফেলাই দিবে, তখন কি করবে?
এরই মধ্যে কিন্তু হিরোশিমা নাগাসাকিতে বাড়ছে না জি। আমেরিকা বহু বছর আগে, এখনো তার রেশ রয়ে গেছে। তো যদি এই এই উত্তর কোরিয়ার ও যদি মারে দেয় একটা আমেরিকাতে, কি করবে বলেন? সরকার হয়ে যাবে না? আণবিক বোমা মারা ওই পর্যায়ে তো যাওয়া উচিত হবে না। ট্রাম্পের বুদ্ধি উদয় হওয়া উচিত তার এ ব্যাপারে। ধরেন এই যে রাশিয়া ধরেন ইউক্রেনে আপনার যুদ্ধ চালায় যাচ্ছে, চালায় রাশিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে না, সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত। আমরা তো তুলা টুলা অনেক কিছু গম টম পাচ্ছি না। ইউক্রেনে ওটা দখল করতে হবে। ইউক্রেন রাশিয়ার অংশ। তোমার তো রাশিয়া আগে ছিল অখণ্ড, ওগুলো এক জায়গা করো না। তুমি যা ইউক্রেনকে দখল করতে গেছো কেন? তো এখন তো পারতেছে না, কারণ ওই যে পরাশক্তি ইনভলভ হয়ে গেছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনভলভ হয়ে গেছে, এটাতেও ইনভলভ হবে। এবং আপনি জানেন যে এখন তো কৌশলগত টেকনিক্যাল হেল্প রাশিয়া এবং চীন তাদের অস্তিত্বের কারণে তারা দেখবেন অস্ত্র সাপ্লাই দিচ্ছে। আপনি টের পাবেন, দিবেন না তো। আর উত্তর কোরিয়ার খালি উত্তর কোরিয়া তো সব চীনের আর রাশিয়ার হেল্পে চলে। উত্তর কোরিয়া কিন্তু বলেছে যে আমার একটি বোমাই যথেষ্ট ইসরায়েল ধ্বংস করার জন্য, এবং চাইলে আমি দেবো। হ্যাঁ বলছে তো, সে রেডি হয়ে আছে। তাকে খালি গলে আণবিক বোমা সহজে মানুষ মারতে চায় না, কারণ ইসরায়েলে মারিয়ে দিলে পুরোটা মারিয়ে যাবে, গাজা মাজা সব বিনাশ হয়ে যাবে। হ্যাঁ, কারণ হিরোশিমা নাগাসাকি এখনো আছে না, পঙ্গু লোক পাওয়া যায় না। কাজী রনক, এই পর্বে আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আসলে দীর্ঘদিন সাংবাদিকতা করেন, বিভিন্ন পার্লামেন্ট দেখে এসেছেন, সংসদ দেখে এসেছেন, বিভিন্ন ধরনের সংসদ দেখে এসেছেন। এই আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। তো এই অধিবেশনকে কেন্দ্র করে আমরা দেখছি যে বিএনপি একদিকে প্রস্তুতি নিচ্ছে, তাদের এমপিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সংসদের কার্যপ্রণালী বিধি সেটি যাতে তারা সুষ্ঠুভাবে মানেন, এবং সংসদকে কার্যকর করার জন্য বিরোধী দলেরও একটি বড় ভূমিকা থাকে। তারাও সেদিক থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল, আমি সম্প্রতি দেখেছিলাম। তো আপনি কেমন সংসদ আশা করছেন এবার? আমি প্রথমে আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে 15 বছর সংসদীয় কোনো চর্চা ছিল না। যেটা ছিল ওটা হলো মেকি বা ভেক। সেক্ষেত্রে এবার 12ই মার্চ যেই সংসদ শুরু হবে, এটাতে সংসদের যেই টেস্টটা বা যে ফ্লেভারটা সেটা আপনারা পাবেন। কিন্তু পাশাপাশি একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা এমনই একটা জাতি যে নিজের স্বার্থ ছাড়া, নিজের দলের স্বার্থ ছাড়া অন্য কিছু সাধারণত বুঝতে চাই না। সামগ্রিকতা এটা আমাদের ভেতরে নাই। আমরা চাই যে কিভাবে আমারটাই পাওয়া যায় বা আমি যেটা চাচ্ছি সেটাকেই বাস্তবায়ন করা যায়, সেই চেষ্টা। এই চেষ্টাটাও কিন্তু চলতে থাকবে পাশাপাশি। এখন বিরোধী দল, শক্তিশালী বিরোধী দল হিসেবে জামাত আবির্ভূত হচ্ছে। জামাতের ব্যাপারটা হলো যে তাদের তো অনেক কিছুই আমরা দেখেছি, আগেও দেখেছি, 71-এ দেখেছি, পরবর্তীতে দেখেছি। জামাতের সবচেয়ে বড় যেই সুনামটা তা হচ্ছে তারা দুর্নীতি করে না এবং মানে অনিয়মতান্ত্রিকভাবে কোনো টাকা উপার্জন বা আদায় করে না বলা হয়। কিন্তু তাদের যে নিজস্ব যে সিস্টেম আছে, সেই ক্যাডার ভিত্তিক একটি দল, এই দল হিসেবেই তারা কিন্তু তাদের দলটাকে গুছিয়ে ফেলেছে। এবং আমি তো মনে করি যে এবার যে ইলেকশন হলো এবং তাতে জামাত যে কটি সিট পেয়েছে, এটা তাদের বিরাট সাফল্য। এবং এটার পেছনে কিন্তু জামাতের অত খুশি হবার কিছু নাই। কারণ ধরেন কথা ঢাকা 12-তে জামাত জিতেছে, কিন্তু তার ভোটের সংখ্যাটা দেখতে হবে। সেখানে বিএনপি এবং বিএনপি বিদ্রোহী দুই ক্যান্ডিডেট যেই পরিমাণ ভোট পেয়েছে, সেই তুলনায় জামাত কত ভোট পেয়েছে সেটা দেখতে হবে। হ্যাঁ, একাডেমিক্যালি আপনি বলতে পারেন যে এক ভোট বেশি হলেও তো সে বিজয়ী, উনি বিজয়ী। কিন্তু বিএনপির ভোট কাটাকাটি হয়ে, বিদ্রোহীর সাথে কাটাকাটি হয়ে জামাত এই সুযোগটা পেয়েছে, নাহলে এই ভোটটা বা এই সিটটা পেত না। এবং এই একই ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে। এবার যেটা বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা আমি মনে করি যে তাদের বিদ্রোহী ক্যান্ডিডেটরা নানানভাবে আসল ক্যান্ডিডেটকে
অনেক সাপ্রেস করেছে এবং তাদেরকে অনেক চাপিয়ে রেখেছে। এই সুযোগটা নিয়েছে এবং আমি বলবো যে এটা খুবই স্বাভাবিক নেয়া। আজকে যদি জামাতের জায়গায় বিএনপি থাকতো, বিএনপিও তাই করতো। তারা সুযোগটা নিয়েছে। আমাদের এই সংসদটা হওয়া উচিত একদম ফুল অফ ভাইব্রেন্ট, একটা চমৎকার সংসদ হওয়া উচিত, যেখানে জবাবদিহিতা থাকতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা যে অ্যাকাউন্টেবিলিটি নাই, একেবারেই অ্যাকাউন্টেবিলিটি ক্ষেত্রে জিরো। সেখানে আপনি একটা দুটা ঘটনা ঘটিয়ে মনে করলেন যে একদম রাষ্ট্র রাতারাতি বদলে যাবে, বদলে গেছে, তা কিন্তু না। ওই ছবি সহ ব্যানার ছিঁড়ে ফেললেন, গভর্নরকে এত কথা বলার পরেও সেটা তো মানে মবক্রেসি করেই তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরানো হলো। তো এইভাবে আরও কিছু ব্যাপার আছে যেগুলো সব কিছুই খেয়াল রাখতে হবে। এবং আমি মনে করি যে তারেক রহমান অবশ্যই চেষ্টা করবেন। ওনার এখন পর্যন্ত যে অ্যাক্টিভিটিস আমরা দেখছি সেগুলো সবই পজিটিভ, কিন্তু উনি যদি ওনার দলকে কন্ট্রোল করতে না পারেন, উনি একা কী করবেন? একটা টিম, একটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, সেখানে একজন বিরাট স্ট্রাইকার আর বাকি 10 জন কিছুই জানে না, পারে না। ফুটবলেও যদি একজন বিরাট স্ট্রাইকার হয়, ফরওয়ার্ড হয়, আর বাকিরা কিছুই পারে না, তাহলে কিন্তু হবে না। বাকিদেরকেও কিন্তু পারতে হবে, জানতে হবে এবং তারেক রহমানের সাথে সঙ্গতি রেখে চলতে হবে। তাহলেই এটা সাকসেস হবে, না হলে কিন্তু হবে না। আর জামাতের অভিযোগ, এটা তো জামাত কেন, আজকে এই জায়গায় যেই থাকবে সে অভিযোগ করবে, কারণ আমাদের এটা অভ্যাস। জি, আমি এই প্রসঙ্গটা নিয়ে আসবো আপনার কাছে। এম এ আজিজ, 12 মার্চ থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে। উনি বলেছেন যে একটি কার্যকর সংসদ দেখতে চায় মানুষ, দীর্ঘদিন দেশে সংসদ ছিল না, এবং সেখানে তিনি কিছু প্রতিবন্ধকতার কথাও বলেছেন। আপনি কেমন সংসদ আশা করছেন? দেখেন, জামাতের আমির বলেছে সংসদে আমরা গঠনমূলক সমালোচনা করব, এটাই প্রত্যাশিত। কিন্তু এটার বিপক্ষে আপনি দেখেন যা বলে তা করে না। রেজওয়ানা, তিনি আপনার বেলা একটা প্রতিষ্ঠান চালায়, সে নারীদের উপরে সহিংসতার বিরুদ্ধে সবসময় সে সরব। তিনি চ্যানেল 1-এ একটা সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছে এই যে মব হয়েছে, সব জায়গায় ভাঙচুর হয়েছে, এই ছায়ানট ভাঙা হয়েছে, অমুক জায়গা ভাঙা হয়েছে, পালাগান হয় না, মাজার ভাঙা হয়েছে, ইত্যাদি ইত্যাদি, নারীদের উপরে সহিংসতা হয়েছে। তখন সে এইটুকু বলেছে, নারীদের উপরে দেখেন, আগে আমি আইনে এটার প্রতিবাদ করতাম, নারীদের উপরে যে সহিংসতা, এটা যাতে মানে মানে 1 নম্বরে না যায়, সেটা আমরা প্রতিহত করতে পেরেছি। নারীদের উপরে যে সহিংসতা, সেটাও তারা যাতে 1 নম্বরে সহিংসতা না ওঠে, সেটাও আমরা পেরেছি, নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু তারপরেই দেখেন যে 11 দল মিছিল বের করে দিল রেজওয়ানা এবং ফরেন মিনিস্টারের বিরুদ্ধে, যে খলিলুর রহমানের বিরুদ্ধে, যে তারা কারচুপি করেছে, এদেরকে রাজসাক্ষী করা হোক এবং তাদের গ্রেপ্তার করা হোক। কোথাকার পানি কোথায় নিয়ে গেল? তো এই জন্যে বলছি যে এখন তারপরে আর একটা আছে, আপনার জুলাই জাতীয় সনদ বলা হয়েছে, যে জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার কমিশন একই সাথে এটা অন্তর্ভুক্ত করতে হবে। সংসদ যদি না বসে, তো জুলাই সনদ তো পাশ করবে কীভাবে? জুলাই সনদ আমার কাছে আছে, জুলাই সনদে কিন্তু আলী রিয়াজ কিন্তু ভেজাল লাগাই দিয়ে গেছে, যে যারা যে পার্টি একটা ইস্যুতে কয়টা পার্টি সমর্থন দিয়েছে, কয়টা পার্টি নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং নোট দিয়েছে, যে যদি ইশতেহারে, অর্থাৎ নোট অফ ডিসেন্টে, ইশতেহারে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, ইশতেহারে যদি দিয়ে জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে এটা করতে পারবে। তার মানে হচ্ছে বিএনপির তাহলে 31 দফা বাঁধলো, আর সংবিধানের সাথে সাংঘর্ষিক সবটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে তো এটা তো হবে না। আর সংসদ আর গণভোট তো আলাদা আলাদা, এক জায়গায় করা যাবে না। তারা বলেছে এই ফ্যাসিস্টের রাষ্ট্রপতি
প্রথম উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ ভাষণ দিতে দিবেন। পারবে না, জি। পারবে না। বিএনপি ঘোষণা করে দিয়েছে, সে যেহেতু রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি প্রতি বছর আপনার ভাষণ দেন, এবারও রাষ্ট্রপতি ভাষণ দিবেন। হ্যাঁ, কারণ নাহলে দিবে কে? লোক তো নাই, দিবে কে? তো রাষ্ট্রপতি কারণ হচ্ছে এই রাষ্ট্রপতি তো যাই থাকুক, আপনার বিরোধ যাই থাকুক, এই যে কালের কণ্ঠে নিউজ ছাপা হয়েছে না, রাষ্ট্রপতি তো বলছে, তাকে তো উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, পারে নাই। 3 বাহিনীর চিফ এবং বিএনপি সমর্থন দিয়েছে যাতে সাংবিধানিক শূন্যতা না হয়। কারণ 106 অনুচ্ছেদের অনুযায়ী রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অনুযায়ী ওথ নিয়েছে, অর্থাৎ সাংবিধানিক সরকারে আপনি চুপ্পু সাহেব রাষ্ট্রপতি তার সমালোচনা করতে পারেন, কিন্তু তিনি তো রাষ্ট্রপতি বহাল, তিনি তো বক্তৃতা দিবেন। এইসব বিরোধী নিয়ে যদি মাঠে নামে তাহলে তো সংবিধান তো ক্যাওটিক সংবিধান হবে, সংসদ হবে। তো সুতরাং আমরা চাই, আমাদের জনগণের প্রত্যাশা যে সংসদ যেহেতু আলটিমেটলি সব জিনিসই যদি অনুমোদন না করে তাহলে তো সেটা আইন হবে না। আমার কথা হলো সংসদ নির্বাচিত হয়েছে, আর আদেশে, প্রেসিডেন্টের আদেশে, যেহেতু ওই গণভোটের 84টা সংস্কার, মৌলিক সংস্কার 30টা একটা আদেশে হয়েছে। আদেশ তো সংবিধান জীবিত থাকতে তো প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না। এই তারপরেও তো বলছে যে এই 17-18 মাস ক্ষমতায় ছিল, সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল আপনার ইউনূস সাহেব রাষ্ট্রপতিকে ব্রিফ করা, কোনো বাড়ি বিদেশে গেলে, চুক্তি করলে কোনো কিছু করে নাই। এমনকি অনেক প্রজ্ঞাপন জারি করেছে যা প্রেসিডেন্ট জানে না। আবার প্রেসিডেন্টের একটা কনফারেন্সে যাইতে চাইছে, তার কাছে লিখে দিছে যে আপনি অসুস্থ, আপনি যাবেন না, লিখে দেন। সে স্বাক্ষর করে দিছে। কারণ প্রেসিডেন্ট তো প্রধানমন্ত্রীর পরামর্শে চলে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তো সরকার প্রধান, সে যা বলছে তা শুনছে। এখন এই জন্যে আমি বলছি যে সংসদ যেহেতু অনুমোদন না করলে সেটা আইন হবে না, সুতরাং সংসদে যাক, সংসদে গিয়া গঠনমূলক সমালোচনা করুক, যতটা সম্ভব আপনার সংসদে যতটা সম্ভব সংস্কার তো দরকার। কারণ ফ্যাসিবাদের বিলোপ চাইছে অভ্যুত্থানে, সেটা তার মানে আইনের শাসন, সুশাসন, গণতন্ত্রের জন্য কিছু তো সংস্কার লাগবে। সেটা আলাপ আলোচনার মাধ্যমে করুক, এবং আমরা জনগণ দেখি কোন জায়গায় বিএনপি অপারগতা প্রকাশ করলো, সেটা ঠিক করলো না ব্যাঠিক করলো, আমাদের যাচাই করার সুযোগ দিক। কিন্তু রাজপথেও থাকবেন, আবার সংসদেও থাকবেন, তাহলে সংসদ অচল অবস্থা করলে তো দেশ ঠিকমতো চলবে না। সবাই অভ্যুত্থানের শক্তি আপনারা 30টা দল বসে করছেন, আপনার ঐক্যমত্য কমিশন করছেন, তখনই তো নিবন্ধিত দল ছিল 52টা, আর দল কি? আমি বরাবরই বলছি যে এই 30টা দলের ভিতরে অর্ধেক দলের চাইতে আমার পরিবারের সদস্য ভোটার সংখ্যা বেশি। তাদেরকে এই দেশের মালিক বানায় দেওয়া হয়েছে। আমি মালিক না, তারা মালিক। তো এই জন্য বলছি যে এখন রিট হয়েছে, এই যে জুলাই জাতীয় সনদ, এই রুল যেহেতু প্রেসিডেন্ট আপনার আদেশ দিতে পারেন না, যদি রায় দেয়, নিরপেক্ষ রায় দেয়, দেখবেন এই আদেশ অবৈধ হবে। তখন তো আপনার কি করবে? তখন ইলেকশন তো আর বাতিল হবে না। ইলেকশনে সংবিধানে আছে যে 3 মাস পরে নির্বাচন, ইলেকশন কমিশন যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আরও 3 মাস বাড়তে পারে। তো আমার কথা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন যে সেনাপ্রধান যখন রাষ্ট্রপতি ভবনের সংসদ রাষ্ট্রপতি বঙ্গভবনে নিয়ে গেল, তখন কিন্তু একটা জাতীয় সরকার ন্যাচারের প্রস্তাব উঠেছিল। তখন কিন্তু বিএনপির মহাসচিব বলেছিল 3 মাস পরে নির্বাচন হবে, জাতীয় সরকার দিয়ে কী হবে? অথচ পুরোপুরি প্রচার হলো যে বিএনপি জাতীয় সরকারের বিরোধিতা করছে। আমার কথা হচ্ছে 3 মাস পরে নির্বাচন হলো 18 মাস, এই যে সময়ে নির্বাচন হলো না, এটার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের, এটা তো রাজনৈতিক দলেরও না, ঐক্যমত্য কমিশন। তার জন্য সে সংবিধান ভায়োলেট করছে। তার জন্য আপনি দেখেন না যে হেঁটে যায় মানুষকে 5 বছর ধরে, হেঁটে যায় আজীবন থাকেন। অর্থাৎ এই সরকার কিন্তু ক্ষমতা ছাড়ার আকাঙ্ক্ষা ইচ্ছে ছিল না, বাধ্য দেশ চালাতে পারে না, তখন তারা
ইলেকশন দিছে। জি, কাজী রওনক হোসেন উনি কতগুলো কথা বলেছেন, যে তার মধ্যে হচ্ছে যে জামায়াতের কথা বলেছেন যে তারা রাজপথে আন্দোলন করছে একই ইস্যুতে, আবার সেটি নিয়ে সংসদে আলোচনা করবে। রাজপথে এক ধরনের আপনি দেখেছেন গতকাল ২ জন মানুষের গ্রেপ্তার, এক রিজওয়ানা হাসান এবং ডক্টর খলিলুর রহমান যিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তাদের দুজনকে গ্রেপ্তারের দাবি করেছেন এবং সেখানে জামাতের সেক্রেটারি জেনারেল ছিলেন উপস্থিত সেই সমাবেশে এবং গোলাম ছোটখাটো। পরোয়ার ছিলেন, জি। হ্যাঁ। তো এটি একটি ইস্যু এবং তিনি গণভোট এবং জুলাই সনদ নিয়ে কথা বলেছেন যে সেটি নিয়ে আসলে কি হতে পারে সংসদে আলোচনা, তার একটি পরামর্শ দিয়েছেন। আপনার পরামর্শ কি? আমি এখানে যে কথাটা বলবো তা হচ্ছে যে আমি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে বলে আসছি একটাই কথা, যে সংস্কার সংস্কার করে যতই চিল্লাক না কেন, যত কিছু করুক না কেন, সংসদ ছাড়া সংস্কারের কিছুই হবে না। আর সংস্কার হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা আপনি আজকে সংস্কার করে রেখে দিলেন, এই মানে টাইট করে বোতলের ভেতরে ভরে রাখলেন, 6 মাস পরে এটা বের করবেন, বের করে এটা বিলি করবেন, ওরকম কোনো সিস্টেম নাই, সুযোগও নাই। সংস্কার প্রয়োজনে প্রতি মুহূর্তে বদলাবে এবং সেটাই ঠিক। এই যে সংস্কারের কতগুলো গদবাঁধা জিনিস করে কয়টা আপনি দেখেন, আমি তো বারবারই বলেছি, আমি এটার এগেনস্টে বারবার বলেছি, আপনি দেখেন যে এই সংস্কারের প্রস্তাবগুলো থেকে কয়টাকে নেওয়া হয়। কারণ আমি যেটা বলবো, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এই কন্টিনিউয়াস প্রসেস হলে পরে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হতে থাকবে, এবং চেঞ্জ হলে পরে তো সেই আগের চিন্তাধারা, আগের ওই সমস্ত দিয়ে চলবে না। আর জামাতের যেটা হলো যে জামাত তো যেটা আসলে পাওয়ার কথা তার চেয়ে বেশি পেয়ে গেছে, ফলে তারা তো এখন সুযোগ দিবে আরও বেশি পাওয়ার। এবারে জামাতে কোনো দোষ না, এটা যে কোনো দলই এই অবস্থাতে থাকলে তাই করতো। কিন্তু যদি তারা বাস্তবিকভাবে এই সংসদকে কার্যকর করার ক্ষেত্রে সহযোগিতা না করে তাহলে কিন্তু হবে না। ওনারা খলিলুর রহমান এবং একদিকে ওনারা মেনে নিচ্ছেন যে হ্যাঁ কিছু কারচুপি হয়েছে, ত্রুটি হয়েছে, তবুও আমরা এটা মেনে নিলাম দেশের স্বার্থে, খুব ভালো, অভিনন্দনযোগ্য ডিসিশন। কিন্তু তার পর মুহূর্তে যখন আবার বলছেন যে রেজওয়ানা এবং খলিলুর রহমানকে অ্যারেস্ট করতে হবে, এটা তো মিল হচ্ছে না এখানে। তাহলে তো আপনারা যেটা পছন্দ করেন তার বাইরে কেউ কিছু বলতে পারবে না, স্বাধীন মত প্রকাশের কোনো সুযোগ থাকবে না। আমি যদি চিন্তা করার আগে, কথা বলার আগে যদি আমাকে চিন্তা করতে হয় যে জামাত কী বলবে এরপরে, বিএনপি কী বলবে এরপরে, এনসিপি কী বলবে এরপরে, তাহলে তো আমার মুখ থেকে কোনো কথাই বেরোবে না। এই ব্যাপারগুলোকে আমরা সব একসাথে মিলে ফেলি, গোলমালে করে ফেলি। কিন্তু আমার মনে হয় যে জামাতেরও উচিত একটু চিন্তা ভাবনা করা এবং তাদের মানে শুকরানা আদায় করা উচিত যে তারা এতগুলো সিট পেয়েছেন এবং এখন তারা প্রমাণ করে দেখ সংবিধানের যে কতটুকু তারা শক্তিশালী, তারা কতটুকু চিন্তা করে দেশ নিয়ে। সংসদে যে তারা কঠোর সমালোচনা করুক। কিন্তু জুলাই সনদ এবং গণভোট সেটি নিয়ে একটি প্রশ্ন ছিল আপনার কাছে। জুলাই সনদ এবং গণভোট এটা আসলে পুরো জিনিসটাই হয়ে গেছে এলোমেলোভাবে, একটা জিনিস হয়ে গেছে। এই ইলেকশনের সাথে গণভোটে কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু সেটা করা হয়েছে। এখন যে কারণে করে থাকুক, এখন ওগুলো সময় অনুযায়ী যা হবে, কিন্তু অযথা আমরা এখন চিন্তা করে কোনো লাভ নাই। আর সব কিছু আমরা পাবো না। আপনারা কেউ মনে করেন না যে একটা সুন্দর ইলেকশন হয়েছে পারতপক্ষে বা আপেক্ষিকভাবে, আর আমরা সমস্ত জাতিগতভাবে সবাই ভালো হয়ে গেছি, সৎ হয়ে গেছি, সুন্দর পথে চলবো, সিরাতুল মুস্তাকিমে চলবো, এরকম মনে করার কোনো কারণ নাই। আমরা যা ছিলাম তাই আছি। আমাদের ভেতরে পরিবর্তনের সূচনা হয়েছে, পরিবর্তনও হয় নাই, সূচনা হয়েছে। এই সূচনাটাকে এগিয়ে নিতে হবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমার স্বার্থে। আমরা একটা জিনিস ভুলে যাই, কোথায় কি করছি একটু চিন্তা করা উচিত। তা কিন্তু কোনো ক্ষেত্রে ব্যত্যয় দেখছি আমরা। এই ব্যত্যয়গুলো কিন্তু পরে বিশাল আকার ধারণ করে একটা
অন্যরকম সিচুয়েশন তৈরি করবে। ব্যর্থগুলো কীরকম যদি একটি বলতেন আর কি, একটি দুটি? ব্যর্থ দেখেন কিছু মানে নিয়োগের ক্ষেত্রে দেখেন, এগুলো তো এইভাবে হওয়া উচিত ছিল না। সে কি করবে আমি জানি না, সে যত ভালোই হোক, যে লোকটার 900 কোটি টাকার ঋণ আছে, যে সরাসরি ব্যবসায়ী, যে কিভাবে পেয়েছে তারও নমুনা পাওয়া গেছে যে উনি দায়িত্ব নেবার পরে 1000 কোটি টাকা কোনো বিশেষ একটিকে দেওয়া হয়েছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো যদি আগের মতনই চলতে থাকে তাহলে পার্থক্যটা কী হলো? তারেক রহমান একা কী করবেন? উনি সারাদিনই আল্লাহ আল্লাহ করে তসবি গুনলে তো কোনো লাভ হবে না যদি তার সাথে লোকজন না থাকে ঠিক মতন। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, আমি এটা আরেকটা জিনিস আপনাকে বলি, যে যখনই এরকম ক্ষমতায় কেউ বসে, তারপরে আস্তে আস্তে তারা কিন্তু সাইকোফ্যান দিয়ে সারাউন্ডেড হয়ে যায় এবং তারা তখন অনেকটা কুয়োর ব্যাঙের মতন হয়। তাদেরকে এমন একটা পজিশন নিয়ে যাওয়া হয় যে তারা ওই যে কুয়োর ব্যাঙ যেমন কুয়োর ভিতর থেকে দেখে, যতটুকু দেখে মনে করে এটাই পৃথিবী, এটি পৃথিবী। হ্যাঁ, তো তাদেরকেও কিন্তু ওই অবস্থায় নিয়ে যাওয়া হয়। এই জিনিসগুলো যদি তারেক রহমান বুঝতে না পারেন বা এই ব্যাপারগুলো থেকে যদি সতর্ক না থাকেন, তাহলে কিন্তু ওনার ভবিষ্যতে সমস্যা আছে। জি, আমরা একটি বিরতিতে যাব। বিরতি থেকে এসে আজিজ ভাই আপনার সঙ্গে আলোচনায় আসবো। কুয়োর ব্যাঙ সেটি নিয়ে আসলে এটি ছোট কিন্তু বড়, অনেক বড় ইস্যু, এই বিশেষ করে সরকার পরিচালনার ক্ষেত্রে। আজিজ ভাই, আমরা আলোচনায় ফিরি আপনাকে দিয়ে। কাজী রনক তিনি বলেছেন যে সরকার প্রধান যেন কুয়োর ব্যাঙ হয়ে না থাকেন। এর আগে আমরা দেখেছি একটি ফেসিবাদের বলা হয়ে থাকে যে শেখ হাসিনা একটি সারাউন্ডিং, তার কিছু লোকজন দিয়ে এত বেশি ঘোরাটোপে ছিলেন যে তিনি বাইরের দুনিয়া দেখতে পেতেন না। এটি বলা হয়ে থাকে। তো এই ধারাবাহিকতা যদি এখনও এরকম থাকে, এবং তিনি বলেছেন যে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি একা কি করবেন, সবাইকে মিলিত চলতে হবে। আসলে তিনি একা কিছু করতে পারবেন কিনা, এবং অন্যরাও তাকে সেই পরিমাণে সহযোগিতা করছে বলে কি আপনি মনে করছেন? দেখেন, আপনার তিনি 17 বছর বিলেতে ছিল, আমি পরিবার সহ 10 দিন ছিলাম। আমার যে মনে জগতের পরিবর্তন হয়ে গেছে। এখন একটা আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি, সেই দেশে 17 বছরের একটা লোক, ট্রেন লোক, আমি কিন্তু মনে করি সে বিলেতি বাংলাদেশি, বিলেতি কালচার তার ভিতরে আছে। সে এই জন্য দেখেন না ব্যতিক্রমধর্মী চলাফেরা করে, ব্যতিক্রমধর্মী, আগের প্রধানমন্ত্রীদের মতো না তো। কিন্তু এটা ঠিক রনক ভাই ঠিকই বলেছে। তাকে ধরেন, আমি তাকে 2বার কথা হয়েছে, আমি তাকে বলেছি যে আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যান, আর আপনার মা খালেদা জিয়ার মতো আপসীন হন সত্যের জায়গায়। আপনার তো পৃথিবীর কোনো আইকন দরকার নাই, আমি বলেছি তো। হ্যাঁ, তো এখন আমার বক্তব্য হচ্ছে তিনি যদি সত্যিই কোনো সার্কেল দ্বারা বেষ্টিত হয়ে যায় এবং সেই সার্কেল যদি প্রশ্নবিদ্ধ থাকে এবং তিনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন, হ্যাঁ, অর্থাৎ সার্কেলের ভিতর থেকেই সিদ্ধান্ত নেন, তাহলে তো তিনি মিসগাইড হতে বাধ্য। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু রাজনৈতিক দল, তার দলের বাইরে প্রত্যেকটা সেক্টরে আলাদা কিছু লোক রাখতেন, গভীর রাতে তাদের ডেকে এনে, তাদের তো কোনো স্টেক নাই, তারা নিরপেক্ষভাবে বলতো, পরামর্শ নিতেন উনি। তো তারেক রহমানকেও এই দলের গণ্ডি পেরিয়ে যে যে সেক্টরে বিশেষজ্ঞ, তাদের সাথে কথা বলতে হবে, তো কথা বলতে হবে। তো সুতরাং তাকে খেয়াল করতে হবে যে জামাত তার প্রতিদ্বন্দ্বী, এটা কিন্তু খেলা কথা না। জামাত একটা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজ, এবং জামাত হচ্ছে একটা শ্রেণীর লোকের পার্টি, সবার সার্বজনীন রাজনৈতিক দল না। আপনি দেখেন জামাত কেন বললাম, জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, এটা একটা এনজিও নেচারের, এবং সেই সব প্রতিষ্ঠানে একমাত্র জামাতের লোক ছাড়া কেউ চাকরি করতে পারে না, এবং তাদের কাছ থেকেও চাঁদা নেয়, তাদের কাছেও চাঁদা নেয়। তো সুতরাং জামাত, কথা আছে, প্রচলিত কথা, জামাত যে কোরবানি দেয় মাংস, সেও জামাতের গরিব লোক খোঁজে, বাইরে দেয় না, বাইরে দেয় না। সুতরাং এই জন্যই বলছি যে জামাত একটা পার্টিকুলার জামাতের লোকের সরকার যদি হয়, এই জন্য আপনি দেখেন না শেষের দিকে এই যে আল্লাহর টিকিট দেওয়া, বেস্তের টিকিট দেওয়া, এই একজন দাঁড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি লোকের যে প্রার্থনা করে সেই সওয়াব পাওয়া যাবে,
আর বলছে না চিঠিটা শাহজাহান চৌধুরী তাক দেখলে আসছে সূর্য দাঁড়ায় যায়, এইসব কাহিনী। তো মানুষ কিন্তু টেরোরাইজ হয়ে গেছে। টেরোরাইজ হয়ে শেষের দিকে আপনি খেয়াল করে দেখেন মানুষের ভোটের ভিতরে কিন্তু পোলারাইজ হয়ে গেছে। সবাই অন্ধকার যুগে কেউ যেতে চায় নাই, এই জন্য জামাতের ভোট কমেছে। কিন্তু জামাত তো এখন বলছে যে নির্বাচনে কারচুপি হয়েছে, এবং আপনি একটু আগে নিজেই বললেন যে তারা দুজনের গ্রেপ্তারও দাবি করেছেন। হ্যাঁ হ্যাঁ, কারচুপি হয়েছে। আমি বলি এটা হলো বাড়তি করতেছে। জামাত বলেছে 30টা সিটে কারচুপি হয়েছে, বিএনপি অভিযোগ করছে। কালকে আমি শুনলাম তারা বলছে যে 52 মানে 52টা সিটে কারচুপি হয়েছে, এখন 52 দাবি সিটে- বাড়ছে তাদের। আর না ঠিক আছে, 52 সিটে এটা আরো বাড়তে পারে, এটা ইস্যু হয়ে থাকবে, তারা আন্দোলন করতেছে। এইগুলা যখনই করতে থাকবে, যত বেশি করতে থাকবে, ভোট কিন্তু তাদের তত বেশি কমতে থাকবে। মানুষ কিন্তু হিসাব করে যে আমার ফ্রিডম থাকবে কিনা, আমি দেশের নাগরিক কিনা। আপনার কোনো জামাত না হলে আপনার জামাতের লোকের তাদের ভোট বাড়ছে কি জানেন, আমি বলি কিন্তু বিএনপির আওয়ামী লীগের সাথে অল্প কিছুদিন চলছে, একটা আন্দোলন করছে না, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন সব হেলমেট বাহিনী ছাত্র শিবির হয়ে গেছে। খেয়াল করেন, এটা আগে ছিল, আগে মনে করছেন যে ছাত্র শিবির আছে। এই জন্য বলছি, যেহেতু ডাকসু ছাত্র শিবিরের নেতৃত্বে আছে, এই ডাকসু আন্দোলনের সূতিকাগার, এই শিবিরের অধীনে কোনো আন্দোলন হবে না। এনসিপি ভেঙে টুকরা টুকরা হয়েছে না, এটা দেখবেন ওই ছোট পার্টির মতো দাঁড়ায় থাকবে, এটাও বিলীন হয়েছে। এটা আমরা চাই নেই। যে এদের ব্র্যান্ড ভ্যালু আছে, অভ্যুত্থানের শক্তি, তারা টিকে থাকা উচিত ছিল, আমরা তাদের পক্ষে বলতাম। কিন্তু তারা সরকারে তারা বিতর্কিত হয়েছে অনেক কিছু। তারপরে আপনি দেখেন, আমি বলি যে বিএনপির ভিতরে দীর্ঘদিন চলছে, বিএনপিতে কমপক্ষে 20% গুপ্ত জামাত আছে। এই জামাতিরা ভোট দিচ্ছে, তো তাকে ভোট বেড়ে গেছে। এখন যদি একটা মধ্যপন্থী বিএনপি এবং জাতীয়তাবাদী দল রক্ষা করতে হয়, তাহলে তো তাকে তারেক রহমানকে তো গুপ্ত জামাতও স্ক্যান করে বার করতে হবে। এটা তো ডিফিকাল্ট, কারণ জামাতকে গুপ্ত জামাতকে চেনা মুশকিল না। তো এইটা হলো আপনি ধরবেন যারা জামাতের লোকের সাথে সহাবস্থান স্বাভাবিকভাবে করতে পারে, অথবা বেশি বেশি করে, ওকেই সন্ধ্যের কাতারে নেওয়া দরকার। আমাদের সংবাদপত্র জগতেও কিন্তু আছে গুপ্ত জামাত, আমি চিনি। ওরা বেশি বিএনপি করে। হ্যাঁ, এবং বিএনপি বিটের ভিতরেও আছে, বিএনপি বিট করে কিন্তু গুপ্ত জামাত। সুতরাং সংকট কিন্তু অনেক জায়গায় আছে। আমরা চাই যে বিএনপি একটা মধ্যপন্থী দল এবং জাতীয়তাবাদী দল। সবার আগে বাংলাদেশ স্লোগান দিচ্ছে না, সবার আগে বাংলাদেশ, এই দল শক্তিশালী হোক, আর অভ্যুত্থানের শক্তি এক জায়গা হোক, একসাথে থাক, পার্লামেন্টটা এবং জামাত সার্বজনীন দল হোক, তাহলে কিন্তু মানুষের ভিতরে আতঙ্ক কাটবে, তাছাড়া আতঙ্ক কাটবে না। কারণ জামাত, আমি তো বললাম, আপনি বলেন তো, ইবনে সিনা বলেন, ইসলামিক ব্যাংক বলেন, কোথাও একটা জামাতের বাইরে কোনো লোক আছে? লোকটাই তো। সুতরাং জামাত তো শুধু তাদের জন্যে, জামাত তো বিএনপির জন্য না, আওয়ামী লীগের জন্য না, অন্য দলের জন্য না, তাদের জন্য। সুতরাং সার্বজনীন দল নয় বলেই কিন্তু ভোট কিন্তু একদিকে চলে গেছে। কিছু কিছু সিটে হয়তো ব্যক্তির কারণে হেরফের হয়েছে। তা আপনি ধরেন ওরা 30টা দল করেছে না, 52টা দল করেছে, তাতে কি বিএনপি সরকার গঠন করতে পারে না? আপনি বলেন, বিএনপি যে পরিমাণ 2/3 মেজরিটি পাইছে, 151টা সিট পেলে সরকার গঠন করতে পারে, তো তাতে তো কাজ হয় না। এখন এটা দেখা যাবে যে এখন করলে তো হবে না, আপনার ব্যালট পেপার চেক করবে, গুনছে তো, আপনার ইলেকশন কমিশন গুনবে, আবার প্রয়োজনে গুনবে, রায় হবে, গুনবে, কিন্তু সরকারের তো হেরফের হবে না। সুতরাং এই সংসদে যেতে হবে, তাদের যেতে হবে, এবং সংসদে গিয়ে জামাতের আমির বারবার বলছে গঠনমূলক সমালোচনা করবে, করুক, আমরা দেখি প্রয়োজনে জামাত সার্বজনীন হোক, আমরা সমর্থন করব, কিন্তু মাঠের আন্দোলন, সংসদের আন্দোলন মাঠে আনেন না। কিন্তু আমি গতকালকের ওই পুরো ভিডিওটা দেখছিলাম, তো সেখানে একজন নেতা বলেছেন যে ঈদের পরে থেকে তারা সরকার পতনের আন্দোলন করবেন। এই তো সরকার পতনের আন্দোলন যখনই করবে, সরকার এখন অপোজিশন না, ঘোষণা দিছে না, জামাতের আমির বিরোধী দলের নেতা, গণতন্ত্রে তো বিরোধী দল সরকারের অংশ। আবার নাহিদ ইসলামকে হুইপ বানাইছে না, এরা তো সরকারের অংশ। আপনি পার্লামেন্টে যাবেন না কেন? সরকার পতনের আন্দোলন করবেন, করেন,
তাহলে তো আপনাদের পপুলেটি আরও কমবে, আমি নিশ্চিত আরও কমবে। কারণ এখন মানুষ শান্তি চায়, সরকার চলুক। অল্প দিন মাত্র গেছে, সরকার একটু সময় দিতে হবে। যেন একটা যুদ্ধ চলছে, এই যে আপনি আগে আলাপ করলেন পেট্রোল পাম্প নিয়ে, অনেক সংকট আছে, টাকা নাই সব। আপনার ধরেন এখন বিদেশে পাচার হয়ে অন্তর্বর্তী বেশি টাকা পাচার হয়ে গেছে, যাদের টাকা আছে তারা সব বিদেশ চলে গেছে। এখন আপনি খেয়াল করে দেখেন, উপদেষ্টা, অধিকাংশ উপদেষ্টার ভিতরে বিরুদ্ধে মামলা হয়েছে, নাম দিয়েও মামলা হয়েছে। এদেরও তো বিচার করতে হবে, তদন্ত করবে। অভিযোগ মানে সে দোষী না, অভিযোগ তদন্ত করে যদি প্রমাণ হয় তাহলে তো তার বিচার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের নামে নেয় নাই। ওই যে বললাম না যে গ্রামীণ ব্যাংক, এটা আদেশে তৈরি হয়েছে, লাইক অন্য প্রাইভেট ব্যাংকের মতো। উনি ওটাকে ক্ষুদ্র ঋণে নিজে নিজে ট্রান্সফার করে 666 কোটি টাকা মাফ করে দিছে। উনি বিদেশ থেকে সব লোক আইনে সরকার বসেছে। এটাতে আমি বলি তো বিদেশি সরকার, বিদেশি সরকার। 17 জন আমার কাছে লিস্ট আছে, 17 জন এই সরকারের সহযোগী আছে, বিদেশি নাগরিক তারা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও আমেরিকান নাগরিক, এবং তিনি আমেরিকান সিটিজেন যে পুরস্কার পায় নাই, সেই পুরস্কারও আমেরিকার পাইছে। সে তো আমেরিকান পারপাস সার্ভ করছে, তো পুরোটা দেশটাকে নড়বড় করে দিছে, সংবিধান ভায়োলেট করছে। তার তো বিচার হওয়া উচিত। তার বিরুদ্ধে অভিযোগ আসছে, বিচার হওয়া উচিত। আপনি জানেন উত্তরা দিয়াবাড়িতে ইউনূস মেডিকেল, ইউনূস নার্সিংহোম করে অর্ধেক জায়গা দখল করে ফেলছে। টাকা এসে থেকে, হ্যাঁ। গ্রামীণ ব্যাংকের গ্রামে আপনার দিচ্ছে না, স্টার্লিং দিচ্ছে না, স্টার্লিং। এমন কি দেখেন আপনার, সে নোবেল প্রাইজ পাইছে, সেখানে তার সুদ দেওয়া লাগবে না, মানে ট্যাক্স দিতে হবে না। আবার ভবিষ্যতেও যে নোবেল প্রাইজ পাবে তাকেও ট্যাক্স দিতে হবে না। কত ছোট লোক, আবার দেখেন ছোট লোকের একটা সীমা থাকা চাই। তারপরে দেখেন 2006 সালে আইন ছিল যে যারা ভিভিআইপি, তারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের প্রধান, তারা 3 মাস এসএসএফ এর সর্বোচ্চ নিরাপত্তা পাবেন। প্রেসিডেন্ট জানে না, কিচ্ছু জানে না, সে আপনার বিজেপির আপনার হোয়াটসঅ্যাপ ইয়াতে অনলাইনে যান, কোনো পাবেন না। আমার কাছে ডকুমেন্ট আছে, সে এটাকে 1 বছর করে নিচ্ছে তারটা। এটা প্রেসিডেন্ট জানে না, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, 1 বছর করে নিচ্ছে এসএসএফ এর। এটা তো ইনসিকিউরিটির থেকে করছে। সে ভাবছে যে আমার বিপদ হতে পারে, এর ফাঁকে কেটে পড়তে পারে। যাদের বিরুদ্ধে দুদকে আপনার অভিযোগ আসছে তাদের সবাইকে বিদেশ যাওয়া বন্ধ করা উচিত। ইতিমধ্যে তো আপনার আলিরিয়াস ভেঙে গেছে না, আরেকটা ভেঙে গেছে। বিদ্যুতের অভিযোগ আসছে, সে নাকি ওই যে আজিজ টেলিকমের উনিও তো চলে গেছে। ওই তো চলে গেছে। তো সুতরাং সবাইকে বিচারের তদন্ত না হওয়া পর্যন্ত, যদি দোষী না হয় খালাস, কিন্তু এখন তো তাদেরকে রেখে বিচার করতে হবে। তাদের সবার বিদেশ যাওয়া বন্ধ করা উচিত, বিচার করে তদন্ত করে তাদের বিচার করা উচিত। কাজী রওনক, আসলে উনি একটি রাজনৈতিক সংস্কৃতির কথা বলছিলেন। আসলে যে একটা সরকার যখন চলে যায় তখন কিন্তু সেই সরকারের যারা দায়িত্বে থাকেন, প্রতি সরকারের সময় যে আমরা দেখি যে তাদের নামে মামলা হয়, তাদের নামে দুর্নীতির অভিযোগ ওঠে, এবং অনেক কিছু ক্ষেত্রে বড় ধরনের দুর্নীতি প্রমাণিতও হয়। বিগত সরকারের বিষয়ে তিনি, অন্তর্বর্তীকালীন সরকার সেটি, তো সেই সরকারের বিষয়েও তিনি কিছু অভিযোগ বলেছেন, এবং সেটি গণমাধ্যমে এসেছে, এবং কারো কারো ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হয়েছে এমন খবরও দেখেছি। এই যে রাজনৈতিক সংস্কৃতি তাহলে পরিবর্তন হলো কোথায়? এত জুলাই আন্দোলন করার পরে একটি সরকার গঠন হলো। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে এটার বাস্তবে কোনো পরিবর্তন হয় নাই। এটা এভাবে আমরা বলতে পারি, ওল্ড ওয়াইন ইন নিউ বটল, একই জিনিস চলছে। কিন্তু হ্যাঁ, ওই যে আপনাকে একটা কথা বললাম যে এখানে একটা পরিবর্তনের সূচনা হয়েছে, এই সূচনাটাকে ধরে রাখতে হবে। এখন এনসিপি সম্পর্কে বলি, আমি এনসিপিকে প্রশ্ন করেছিলাম কোন চ্যানেলে আমার খেয়াল নাই, যে আপনারা এত কথা বলেন, তো রূপায়ণ টাওয়ারে 2টা ফ্লোর নিয়ে আপনারা অফিস করেন কি করে, এই টাকা আপনারা কোথায় পেলেন? তখন 2টা খুব হাস্যকর মানে উত্তর দিয়েছে। প্রথমটা হলো যে বড় ভাইরা দিয়েছে, মানে রূপায়ণের থেকেই দিয়েছে এটা তাদেরকে। তাই আমি বললাম যে যখন আপনি রূপায়ণের কাছ থেকে এইটা নেবেন তখন তো আপনি অব্লিগেটেড হয়ে যাচ্ছেন। রূপায়ণে যত অন্যায় যত কিছু থাকবে, কোনো কিছুর বিরুদ্ধে আপনি যেতে পারবেন না
বরঞ্চ আপনাকে সেভ করতে হবে রূপায়ণকে। তাহলে আপনাদের সেই আদর্শ, সেই নীতিমালা কোথায় গেল? আর আরেকটা বলেছিল যে তারা সবাই বলে ওয়েল এস্টাবলিশ, এবং তারা সবাই বলে মাসে একটা বড় অ্যামাউন্ট টাকা দেয়, দিয়ে মানে ওই জামাতের যে সিস্টেম আর কি ওরকমভাবে তারা দেয়। তেমন যে এইটা তো বলে তো লাভ নেই রে ভাই, এগুলো আমরা বুঝি। তবে শুধু এতটুকুই বলি যে বুড়িগঙ্গার ডাল খেতেন হলে বসে, সেখান থেকে এখন 60,000 টাকা দামে স্নিকার পরেন, সোনাগাঁ হোটেলে খান, কিন্তু ওপেন খান না, রুম ভাড়া করে তারপরে খান। সুতরাং আপনাদের কাছ থেকে আর কে কী আশা করতে পারে? তো এটা কিন্তু স্পষ্ট বলেছিল, এবং আমি তখনই বলেছিলাম যে এনসিপি কিন্তু দেখবেন ধীরে 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 বিলীন হয়ে যাবে। এখন সে পথেই যাচ্ছে এনসিপি, ভাগ হয়েছে, পদত্যাগ করেছে, নানান কিছু ঘটেছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী নেপালে আপনি যদি দেখেন যে তারা সেখানে জেনজি আন্দোলন করেছে এবং তারা সরকার গঠন করতে যাচ্ছে, এই যে পরিবর্তনটা আমি এই কথাটাই বলেছিলাম যে যখন সরকারের এই যে পরিবর্তনটা হলো, ইন্টারিম গভর্নমেন্ট আসলো, এসে তারা চালিয়েই যাচ্ছে। ইলেকশন নিয়ে তাদের মাথা ব্যথা নাই। ঠিক নেপালে যখন অভ্যুত্থানটা হবার পরে প্রধানমন্ত্রী এসে বলল যে আমার অন্য কোনো কাজ নাই, আমার কাজ একটাই, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়া, পরবর্তীতে দেশ কি করবে না করবে সেটা ইলেক্টেড গভর্নমেন্ট করবে, ওয়াই মি। কিন্তু আমাদের এখানে তো এনারা এই এক একবার এক এক রকম হয়ে যায়, কেউ অতি মানবী হয়ে যায়, অতি হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে বলছে, হ্যাঁ, তারা ফেরত গিয়েছে। এখন ইলেকশনে অংশগ্রহণ করছে, এই যে নেপালে তাই হতে পারত। বীরেন্দ্র যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে, হ্যাঁ, সে তো একটা ব্যাপার ছিল। জি, কিন্তু দেখেন যে ওদের ভেতরে কোনো মানে মুখে এক আর মনে আর এক, এই যে এরকম নাই। ওরা যা বলেছে তাই। আমার নেপালে প্রচুর বন্ধু বান্ধব আছে, পরিচিত আছে, আমার খুবই ঘনিষ্ঠ লোকজন আছে। আচ্ছা, আমরা শেষ দিকে আছি, আপনি যদি ক্লোজিং এ নিয়ে আসেন একটা আমি ক্লোজিংয়ে বলে দিচ্ছি যে আসলে নেপাল আমাদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত। অনেকে বলবে যে অত ছোট দেশ, সেটা আবার আমাদের জন্য দৃষ্টান্ত কেন না? ওদের কার্যকলাপ, ওদের পদ্ধতি, ওদের চালচলন আপনারা দেখেন, দেখে শেখেন। আর এখানে আবারও বলবো যে তারেক রহমান একা কিছুই করতে পারবেন না যদি উনি ওনার পারিষদকে নজরদারিতে রাখতে না পারেন। আর জামাতকে খেয়াল রাখতে হবে, জামাত সবসময় তার প্রতিদ্বন্দ্বী, এবং জামাত সুযোগ পেলেই চেষ্টা করবে তাদেরকে ডাউন করার, কারণ ভবিষ্যতে যাতে তারা ভালো কিছু করতে পারে। এম এ আজিজ ভাই, আপনার কাছে দিয়ে শেষ করতে চাই। উনি একটি কথা 2-3 বার উল্লেখ করেছেন, পরিবর্তনের সূচনা হয়েছে মাত্র। আমরা পজিটিভিটি দিয়ে শেষ করতে চাই। আসলে কি কি পরিবর্তন আপনি আশা করেন এই সরকার, এই জাতির কাছ থেকে? পরিবর্তন হচ্ছে, ধরেন তারেক রহমান, আমি বলেছি বিলেতি সংস্কৃতির মানুষ, তিনি কিন্তু চেষ্টা করছেন, এবং তার যে ইশতেহার সেটা কিন্তু ভাগ করে বাস্তবায়ন শুরু করার চেষ্টা করেছে। এখন দেশে ক্রাইসিস, অর্থ নাই, ব্যাংকে টাকা নাই, বিনিয়োগ নাই, ব্যবসা নাই। বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করেছে এই বছরের শেষে জিডিপি গ্রোথ হবে 3.5%, অর্থাৎ দুর্ভিক্ষের কাছাকাছি। আপনার দেখেন অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এখন আবার তেলের ক্রাইসিস শুরু হচ্ছে। সুতরাং তাকে সময় লাগবে, সময় দিতে হবে। এর জন্য জাতি যদি ঐক্য না হয়, ঐক্যবদ্ধ না থাকে, তাহলে তো ওনার একার পক্ষে সম্ভব না। ওনার তো একটা টিম লাগবে, বড় সড়ো টিম লাগবে। এখন টিম যেমন ধরেন একজন, তার মন্ত্রিত্ব কিন্তু ভাগ করে দিছে, এটা ঠিক যে একজন মন্ত্রী বলল যে চাঁদাবাজি করে, এটা সমঝোতার মাধ্যমে করলে চাঁদাবাজি না, কিন্তু জোর করে নিলে চাঁদাবাজি, এটা নিয়ে বলছে না। উনি কিন্তু দেখছে উনি অন্য প্রতিমন্ত্রী মশাই ভাগ করে দিছে, এটা ঠিক আছে। তো এখন ধরেন একটা ক্যাবিনেট তৈরি করছে, আমাদের শেষ করতে যে এটা তো পার্মানেন্ট না, যে পারবে না তাকে সরিয়ে দিবেন, এটাই প্রসেস, সরিয়ে অন্যকে দায়িত্ব দিবেন, সমস্যা নাই। কিন্তু তাকে সময় লাগবে। দেশের অবস্থা এবং পৃথিবীর যে এই যে যুদ্ধ বিগ্রহ, সময় লাগবে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সবাইকে খ্রিস্টতা সাধন করতে হবে। প্রধানমন্ত্রী আমরা নির্বাচন পাইনি 17 বছর, এখন আমার বিকল্প তারেক রহমানের নেই। সুতরাং উনিই ভালো করবেন, এটা ভেবেই তাকে সহযোগিতা করতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য।
প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আমার দুই অতিথিকেও, যারা এতক্ষণ ধরে আলোচনা করছিলেন। দর্শক, আমরাও আশা করব আলোচকদের সঙ্গে সুর মিলিয়ে যে এই বাংলাদেশ এগিয়ে যাবে। বিশ্ব প্রেক্ষাপটে এখন সংকট চলছে, বাংলাদেশেও একটি পুরনো সংকটের ধারাবাহিকতা রয়েছে। সেই সব সংকট কাটিয়ে এই সরকার বাংলাদেশকে নতুন একটি উচ্চতায় নিয়ে যাবে এবং যে পরিবর্তনের সূচনা হয়েছে সেই পরিবর্তন আমরা আরও অগ্রগামী করব, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।